নমস্কার, সিএনএন 24 এর সন্ধ্যাকালীন খবরে আপনাদেরকে স্বাগত জানাই। আমি কারিশমা। প্রথমেই দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। ভয়াবহ বেকার সমস্যা জিইয়ে রেখে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে বললেন প্রদীপ দত্ত রায়। পূর্ব ধলাইয়ের সচিনপুরের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত 2, পালংঘাট হাসপাতালের পরিষেবা লাটে। শিলচর বিবেকানন্দ রোডের 26 নম্বর ওয়ার্ডে 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত স্থানীয় জনসাধারণ। বনবাসী কল্যাণ আশ্রমে ভারতীয় মজদুর সংঘ কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন। সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অবদানের জন্য 5 মহিলাকে সংবর্ধনা জানালো উধারবন্দ মণ্ডল মহিলা মোর্চা। এবারে যাচ্ছি বিস্তারিত খবরে। বরাকের বেকার সমস্যা সমাধানের জন্য কোনো পরিকল্পিত পদক্ষেপ নেওয়া হয়নি। এর সমাধান না হলে বরাককে আলাদা করা ছাড়া আর কোনো বিকল্প নেই। ভয়াবহ বেকার সমস্যা জিইয়ে রেখে বরাককে পৃথকীকরণের দিকে ঠেলে দেওয়া হচ্ছে। বরাক ডেমোক্রেটিক ফ্রন্টের মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় একথা বলেছেন। শনিবার বিডিএফ অফিসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বিডিএফ এর মুখ্য আহ্বায়ক প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকায় নিবন্ধিত বেকার সংখ্যা ইতিমধ্যে 6 লক্ষ ছড়িয়ে গেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর অনেক শিক্ষার্থী স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন, কিন্তু তাদের জন্য কোনো কর্মসংস্থার সুযোগ নেই। শহরগুলিতে হাজার হাজার ই-রিকশা চলছে, যার বেশিরভাগ চালক স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রিধারী। তিনি বলেন, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন যে বরাক উপত্যকার সমস্ত তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর পদ এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তিনি প্রশ্ন তোলেন, কেন প্রতিশ্রুতি রক্ষা করা হয়নি। প্রদীপ দত্ত রায় বলেন, বরাক উপত্যকার যে কোনো সরকারি অফিসে গেলে দেখতে পাবেন যে উচ্চ স্তর থেকে নিম্ন স্তরের কর্মচারী, ইঞ্জিনিয়ার থেকে কেরানি পর্যন্ত বেশিরভাগই ব্রহ্মপুত্র উপত্যকা থেকে নিয়োগ করা হয়। বরাক উপত্যকায় ভয়াবহ বেকার সমস্যা। রেজিস্ট্রিকৃত বেকারের সংখ্যা 6 লক্ষ ছাড়িয়ে গেছে। আসাম বিশ্ববিদ্যালয় থেকে প্রতি বছর 3-4 হাজার ছাত্রছাত্রী মাস্টার ডিগ্রি নিয়ে বেরোচ্ছে, কোনো চাকরি পাচ্ছে না। শহরে গেলে দেখা যায় 5-6 হাজার টুকটুকি। এরা সবাই বিএ পাস, এমএ পাস। এর থেকে বোঝা যায় কি ভয়ঙ্কর অবস্থা। মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন শিলচরে বসে তৃতীয় চতুর্থ শ্রেণীর চাকরি বরাক উপত্যকার জন্য 100% রিজার্ভ থাকবে। সেই প্রতিশ্রুতির কি হলো, আমরা মুখ্যমন্ত্রীর কাছে জবাব চাই। গত 5 বছরে 1 লক্ষ চাকরি হয়েছে, তার মধ্যে মাত্র 1200 জন চাকরি পেয়েছে। আসামে বাঙালি পপুলেশন 30% নিয়মে পাওয়ার কথা ছিল আমাদের 20,000, সেই জায়গায় পেয়েছি 1200। যার ফলশ্রুতিতে দিন দিন বরাক উপত্যকার নিয়োগ বন্ধ হয়ে যাচ্ছে। যার ফলশ্রুতিতে বরাক উপত্যকার বিভিন্ন অফিস, এসপি, ডিসি অফিস, পিডব্লিউডি, পাবলিক হেলথ, যে কোনো অফিসে যান, উচ্চস্তর থেকে শুরু করে নিচু স্তর পর্যন্ত, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে কেরানি পর্যন্ত ব্রহ্মপুত্র উপত্যকার থেকে আমদানি করা। এর কারণ কি? বরাক উপত্যকায় নতুন কোনো রিক্রুটমেন্ট নেই। এর কারণ কি? বরাক উপত্যকায় কোনো এসপি, এসিএস, এপিএস পাশ করে আসার মতো ছেলে পাওয়া যাচ্ছে না। অথচ শিলং যখন আসামের রাজধানী ছিল, 60% বাঙালি অফিসার এবং কর্মচারীরা গোটা রাজধানীটাকে পরিচালনা করত। কিন্তু আজকে অবস্থা এমন পর্যায়ে পৌঁছেছে, যার ফলশ্রুতিতে আজকে হাহাকার সৃষ্টি হচ্ছে। এই বেকার সমস্যা যদি এইভাবে চলতে থাকে, তাহলে বরাক উপত্যকায় কিন্তু একটা স্ফুলিঙ্গ দেখা দেবে। এটা আমি সরকারকে হুঁশিয়ারি দিতে চাই। অথচ আমরা 1980 শতকে আশু এবং গণসংগ্রাম পরিষদের নেতৃত্বে যে বিদেশি বিতাড়নের নামে বঙ্গাল খেদা আন্দোলন হয়েছিল, পরবর্তীকালে তারা যখন অগপ সরকার, প্রফুল্ল মহন্ত নেতৃত্বাধীন সরকার গঠিত হলো, তখনও প্রচুর চাকরি হয়েছে, উচ্চপদস্থ নিচুপদস্থ সব দিকে।
এমনকি হাইলাকান্দিতে অসম সাহিত্য সভার অধিবেশন হয়েছে, সেসব দিন কোথায় গেল? এমনকি বিজেপির 5 বছরের আমলে, সর্বানন্দ সোনোয়ালের আমলে, যে সর্বানন্দ সোনোয়াল বরাক ব্রহ্মপুত্র ভৈয়াম জনজাতির স্লোগান দিয়েছিল, যে স্লোগানে বরাক ব্রহ্মপুত্রের মানুষ একাকার হয়ে গেছিল, সেই স্লোগান আজ নেই কেন? সর্বানন্দ সোনোয়াল ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে একটা ভাষা শহীদ সৌধ গড়ার জন্য 8 কোটি টাকা অনুমোদন করে গিয়েছিলেন। সেই ভাষা শহীদ মঞ্চ কোথায় গেল? কেন হচ্ছে না? সর্বানন্দ সোনোয়াল বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট স্থাপন করার জন্য প্রস্তাব গ্রহণ করেছিলেন, সেই অনুযায়ী আসাম বিশ্ববিদ্যালয়ে 5 বিঘা জমি দান করেছে। তারপর সেখানে বিবেকানন্দ রিসার্চ ইনস্টিটিউট গড়ার কোনো পরিকল্পনা নেই। সর্বানন্দ সোনোয়াল বরাকের বন্যা পরিস্থিতির কথা চিন্তা করে বরাক নদীতে ড্রেনেজ ডিগিংয়ের ব্যবস্থা করেছিলেন। সেই অনুযায়ী বদরপুরে জাহাজ এসে বসে আছে, আজ পর্যন্ত বরাক নদীতে খনন করা হয়নি। এর কারণ কি? একই তো সরকার, সর্বানন্দ সোনোয়াল, হেমন্ত বিশ্ব শর্মা বিজেপিরই সরকার। তাহলে 2 মুখ্যমন্ত্রীর মধ্যে এই পাওয়ায় পার্থক্য কেন? যাই হোক, আমরা এসবে যেতে চাই না। আমরা আসাম সরকারকে শেষবারের মতো অনুরোধ করছি, বরাক উপত্যকার অন্যান্য সমস্যা তো রয়েছেই, সেগুলোতে আজকে যাব না, কিন্তু এই মুহূর্তে বেকার সমস্যার যে পরিস্থিতি হয়েছে তাতে কিন্তু আপনারা আমাদের বরাক উপত্যকার মানুষকে সেপারেশনের দিকে ঠেলে দিচ্ছেন। আপনারা বাধ্য করছেন যে বরাক উপত্যকার থেকে আওয়াজ উঠুক, বরাক আমরা পৃথকীকরণ চাই। সুতরাং আমরা আবার ভাবার সময় দিচ্ছি, আলোচনায় বসুন, আমাদের সমস্যাকে উপলব্ধি করুন, তারপর সুরাহা করুন। পূর্ব ধলাইয়ের সচিনপুরের সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন 2 ব্যক্তি। পরে আহতদের পালংঘাট মডেল হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার পাওয়া যায়নি। পালংঘাট মডেল হাসপাতালে চিকিৎসা পরিষেবা লাটে উঠেছে বলে জানান স্থানীয় জনগণ। এদিন পূর্ব ধলাইয়ের সচিনপুর সংলগ্ন বড়াই বস্তিতে একটি ইকো ভ্যান দুর্ঘটনাগ্রস্ত হয়। নিয়ন্ত্রণ হারিয়ে ইকো ভ্যানটি রাস্তার পাশে থাকা বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে, এতে ইকো ভ্যানটি ক্ষতিগ্রস্ত হয়। জানা গিয়েছে, রুকনি 4th খণ্ডের জামালপুর থেকে ইকো ভ্যানটি ভাড়া করে কোণে দেখার উদ্দেশ্যে রওনা দেন চালক সহ অন্তত 5 জন যাত্রী। আমরাঘাটের দিক থেকে কাবুগঞ্জের অভিমুখে আসার পথে একটি টার্নিং এ নিয়ন্ত্রণ হারান চালক। এই দুর্ঘটনায় 2 জন মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন, এছাড়া অন্যান্যরা সামান্য আঘাতপ্রাপ্ত হয়েছেন। ঘটনাকে প্রত্যক্ষ করে স্থানীয়রা তাদের উদ্ধার করেন। খবর দেওয়া হয় অ্যাম্বুলেন্স ও পালংঘাট পুলিশ ফাঁড়িতে। পালংঘাট পুলিশ স্থানীয়দের সহযোগিতায় 2টি অ্যাম্বুলেন্স করে পালংঘাট মডেল হাসপাতালে প্রেরণ করে। পালংঘাট মহাত্মা গান্ধী মডেল হাসপাতালে এসে কোনো ডাক্তার পাওয়া যায়নি বলে অভিযোগ উত্থাপিত হয়েছে। যদিও একজন নার্স তাদের প্রাথমিক চিকিৎসা প্রদান করে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতাল নিয়ে যাওয়ার পরামর্শ দেন। এই দুর্ঘটনায় জামালপাড়ের আশাকর্মী বাণীপ্রভা রায় ও শিখু রায় নামের 2 মহিলা গুরুতরভাবে আহত হয়েছেন। বাণীপ্রভার অবস্থা সংকটজনক বলে জানা গেছে। এদিকে পুলিশ ইকো ভ্যানটি তাদের হেফাজতে নিয়ে যায়। একজন একটু সিরিয়াস আছে, তো তাই তো শ্বাস ফালাইতে একটু কষ্ট, আর বুকে বেশি চুট পাইছে। আচ্ছা, তো এখানে লইয়া আইছি প্রথম 108 ডাইরেক্ট মেডিকেল যায় না, তারা হয় পালংঘাট যেতে লাগবো। তো পালংঘাট লইয়া হওয়ার পরে এখন আইসি, এখানে হওয়ার পরে তো কোনো ডক্টর নাই, তারা পেশেন্ট নামাইতেও যান না। 108 রয়েছে, তারা লগে লগে গীতা করছে, অ্যাম্বুলেন্সের ড্রাইভারে পেন কিলার একটা ইঞ্জেকশন মারছে, আর একটা টিটি ইঞ্জেকশন মারছে, মারিয়া লগে লগে মেডিকেল লইয়া যায়। তখন আমি গিয়ে একটু কথা বললাম যে ডক্টর নাই, এখন ডক্টর সময় গেছেন তারা, যারাও জিজ্ঞাসা না একটু আগে গেছে ডাক্তার, একটু আগে গেছে ডাক্তার, এখন ডাক্তার নাই। এখন ডক্টর নাই, এরকম তো কোনো কথা হইতে পারে না। এটা সরকারি হসপিটাল, সরকারে তো কইছে এটা 24 ঘন্টা সার্ভিসের লাগে। তখন 6টা বাজে ডক্টর নাই, তারা হইলা 3টা বাজে। ঠিক আছে 3টা বাজে, 3টার সময় ডক্টর নাই, এটা কি ধরনের হসপিটাল? তো তারা আমার উপরে আরো চড়াও হয়ে গেছে। যখন ডক্টর গেছে গিয়া আমরা কিতাব কইতাম ডক্টরের কথা। এটা তো ওই যে তারা স্টাফ তো নাম তো কইতে পারতাম না, আমার তো নামটা তো জানা নেই। এরপরে তখন জানলাম যে তাই চকিদার। শিলচর বিবেকানন্দ রোড 26 নম্বর ওয়ার্ডে 3 বছর থেকে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত স্থানীয় জনসাধারণ। এরই পরিপ্রেক্ষিতে জেলা শাসকের কাছে বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করে দেওয়ার আবেদন জানালেন স্থানীয় জনগণ।
শনিবার শিলচর বিবেকানন্দ রোড 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দারা জানান, বিগত 3 বছর ধরে বিশুদ্ধ পানীয় জল থেকে বঞ্চিত। বিশুদ্ধ পানীয় জলের বিষয়ে জেলা শাসককে অবগত করানোর পরও কোনো ধরনের বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি আজ পর্যন্ত। শিলচর পৌরসভার পক্ষ থেকে জল দেওয়া হয় বিবেকানন্দ রোড এলাকায়, কিন্তু সেই জলের রং কালো বলে জানান স্থানীয় জনগণ। পৌরসভার পক্ষ থেকে যে জল দেওয়া হয় বিবেকানন্দ রোডে, সেই জল পান করার উপযোগী নয়। কালো জল পান করা অনেক মানুষ অসুস্থ হয়েছেন এবং এই জল পান করলে অনেক মানুষের মৃত্যু হতে পারে বলে জানান স্থানীয় জনগণ। বিশুদ্ধ জল থেকে বঞ্চিত হওয়ার কারণে স্থানীয়দের মধ্যে হাহাকার পরিস্থিতি সৃষ্টি হয়েছে। 3 বছর থেকে জলের হয়েছে, ওইখানে যে ড্রেনের হয়েছে এটার থেকে জল পাইপটাই ফাটাইয়া এরপরে আর ওই যে জল খালা হয়েছে আরো কোনো পর্যন্ত জল আর পরিষ্কার হয়েছে না। বারবার তারা চেষ্টা করে কিন্তু কোনো হয় না। মনিটা তো আর কি করা যাব কিছু তো বুঝি আর না। আমরা লেন আছে, আমরা 26 নম্বর গলিতে এইটা প্রবলেমটা বেশি আরো। 5 বছর হয়ে গেছে। আমি বিবেকানন্দ রোডে 26 নম্বর ওয়ার্ড থেকে কইরাম, আমরা এরকম সাপ্লাই জল মিউনিসিপালিটির থেকে দেওয়া হয়, পানীয় বিশুদ্ধ জল। আজ বিগত 5 বছর থেকে খুব বৃষ্টির জল, কালো জল আয়। আমরা পৌরসভাতে জানানি হয়েছে, জানাইয়া কোনো কাজ হয়েছে না। ভুক্তভোগী যারা সাপ্লাই আছে তারা তো ভুক্তভোগী, যারা তো বোরিং পারছে বয়াই দিছে। আমরা খুব কষ্ট করলাম জলের লিগা। সরকারের কাছে এটাই যে আমরা বিনম্র অনুরোধ জানাইরা যেন আমরা সাপ্লাই জলটা অনুরোধ ঠিক করিয়া দিতে পাই। পানীয় বিশুদ্ধ জলের কারণে বাচ্চারা প্রচুর পরিমাণে জল খাইয়া অসুস্থ। কিছু 5 বছর থেকে আমরা জল কিনিয়াও খাইতে লাগে, কত জল মানুষে কিনিয়া খাইব, এখন তো গরমের দিন। আর এই জল এই জল খাইয়া প্রচুর মানুষ অসুস্থ হয়েছে, একজন মানুষ মারাও গেছে, শরীরের মধ্যে অ্যালার্জি হইয়া দানা দানা উঠছে আর কি, মারা গেছে। যখন সরকারের কাছে আপনারা বা প্রশাসনের কাছে কিটা আবেদন রাখবেন? যেন এটাই আবেদন চাইলাম যেন আমরা সাপ্লাই লাইনটা ঠিক করিয়া দেওয়ার লিগে। শনিবার শিলচর পিডব্লিউডি রোডের বনবাসী কল্যাণ আশ্রমে ভারতীয় মজদুর সংঘ কাছাড় জেলা সমিতির ব্যবস্থাপনায় আন্তর্জাতিক মহিলা দিবস উদযাপন করা হয়। অনুষ্ঠানের শুরুতে ভারত মাতার প্রতিচ্ছবিতে ফুল দিয়ে প্রণাম করে সবাই শ্রদ্ধা জানান। এরপর আমন্ত্রিত অতিথিদেরকে উত্তরীয় ও পরিয়ে সম্মান জানানো হয়। আমন্ত্রিত অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন প্রান্তীয় প্রচারক গৌরাঙ্গ রায়, রাষ্ট্রীয় সেবিকা সুপর্ণা দে, রাজ্যিক সদস্যা দীপ্তি বড়গুহাই প্রমুখ। এই অনুষ্ঠানের বিষয়ে ভারতীয় মজদুর সংঘের সম্পাদক রাজীব কুমার নাথ ও অন্যান্যরা বক্তব্য রাখেন। মূল উদ্দেশ্যটা কি এবং সমাজের কাছে কি তুলে ধরতে চাইছেন আপনি? আমরা ভারতীয় মজদুর সংঘ রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শ্রমিক সংগঠন এবং আজকের দিনে পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন হচ্ছে বিএমএস, পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ট্রেড ইউনিয়ন। এবং আইএলওতে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে ভারতবর্ষকে গত 42 বছর থেকে আমরা রিপ্রেজেন্ট করে আসছি। G20-র মতো বৈঠক পরিচালনার দায়িত্ব বিএমএসের উপরে ছিল। এইবার 70 বছর হয়েছে বিএমএসের প্রতিষ্ঠার। 70 বছরে আমরা গত ফেব্রুয়ারি মাসেই কেন্দ্রীয় কার্যকারিণী আমরা আসাম প্রদেশে প্রথমবার করতে পেরেছি। এর জন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং আমরা আলাদাভাবে যে আমরা মহিলা দিবস উদযাপন করার কোনো প্রয়োজনীয়তা আমাদের মনে হয় না, কারণ ভারতবর্ষে ভারতীয় ব্যবস্থায়, সনাতন ব্যবস্থায় নারীদেরকে আমরা অনেক উচ্চ আসনে বসিয়ে রেখেছি। আমরা সর্বদাই তাদের সম্মান করে থাকি। আলাদা করে একটা দিন ধার্য করে নারী দিবস উদযাপন করার কোনো যুক্তি নেই। আমাদের যে একাত্মতা সূত্র, সেইখানে আমরা দ্রৌপদী, কার্নেগী, গার্গী, মীরা, দুর্গাবতী এদেরকে আমরা প্রতিদিন একাত্মতা সূত্রমে প্রথমেই এদেরকে স্মরণ করি। ভগবান, তীর্থভূমি, পবিত্র নদী, তারপরেই নারীদেরকে আমরা স্মরণ করি। কিন্তু যেহেতু আমরা একটা আন্তর্জাতিক স্তরে আইএলওর সাথে আমরা জড়িত আছি, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের সাথে জড়িত আছি, সেই হেতু আমরা ওইটার সাথে সঙ্গতি রেখে আজকের দিনে আমরা আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করছি। আর আমরা আমাদের ভারতবর্ষের প্রেক্ষাপটেই করছি, সেটা তার জন্য একটু ব্যতিক্রমী। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিজেপির উদারবন্দ মণ্ডল মহিলা মোর্চার পক্ষ থেকে সমাজের বিভিন্ন কল্যাণমূলক কাজে অবদানের জন্য 5 মহিলাকে সম্মান জানানো হয়েছে।
এই উপলক্ষে মণ্ডল কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়। সভার প্রথমে উপস্থিত সবাই ভারত মাতা শ্যামা প্রসাদ মুখার্জি, পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়ের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। এরপর উত্তরীয় পরিয়ে উপস্থিত অতিথিদের সম্মান জানান মহিলা মোর্চার কর্মকর্তারা। সম্মানিত অতিথিরা হলেন সাধনা আচার্য, পাপিয়া ভট্টাচার্য, সুলেখা দাস, নীলিমা ভট্টাচার্য, ছবি লস্কর। অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধনা আচার্য, পাপিয়া ভট্টাচার্য ও ছবি লস্কর। উপস্থিত ছিলেন মোর্চার সভানেত্রী ইন্দিরা সিং, সাধারণ সম্পাদিকা নন্দিতা চৌধুরী, সম্পাদিকা অমিতাভ চক্রবর্তী, সামাজিক মাধ্যমের আহ্বায়ক বন্দনা ভট্টাচার্য। আজকে নারী দিবসে নারী জাতির উপরে আমাদের বলতে লাগবে, যেহেতু নারী হলো মা, মাকে আগে আমাদের সমস্যা দেখতে লাগে। একটা সংসার চালাতে গেলে মায়ের ভূমিকা অশেষ। কারণ মায়ের যে একটা মেয়ে বিয়ে করে বিয়ে হওয়ার পরে বলে আসার পরে একটা নতুন সংসার, সেই নতুন সংসারকে কিভাবে চালিত করতে লাগে একটা মেয়েই বুঝতে পারে, মহিলাই বুঝতে পারে। তাই এর জন্য মাকে সক্রিয় থাকতে লাগবে। মাকে সক্রিয় থাকতে গেলে তখন যেমন ভোর থেকে উঠে আমরা ভোরবেলা উঠতে পারি না, এটা একটা আমাদের সমস্যা। কিন্তু অ্যাকচুয়ালি ব্রহ্ম মুহূর্তে আমাদের সবাই উঠতে লাগে। সবাই উঠে যখন আমরা সূর্যকে দেখি, সূর্য প্রণামটা সবার আগে করতে লাগে। কি কেননা আমাদের সূর্যই আমাদের আলো বাতাস সবকিছুর মাধ্যমে আলো বাতাস দেয়। এরপরে আমাদের জীবন সংসার জীবনে শুরু হলো 1 বছর 2 বছর, তারপরে শিশু জন্ম হলো। জন্ম হওয়ার পরে যখন মাতৃগর্ভে যখন শিশু সন্তান থাকে, তখন থেকে আমাদের চিন্তা করতে লাগবে যে আধ্যাত্মিক লাইনে কিরকম বাচ্চাদের শিখাতে লাগে। যখন অর্জুনের বাচ্চা অভিমন্যু যখন জন্মগ্রহণ করেছিল, তখন অভিমন্যু মাতৃগর্ভে শিখেছিল যে কিরকম চক্রবিউ থেকে ঢুকতে লাগে। কিন্তু বেরোনোর সময় ওনার কি হচ্ছে, ওনার মা ঘুমিয়ে গেছিলেন। তাই চক্রবিউতে যখন অভিমন্যুর ভিতরে বেরোনোর রাস্তা পায়নি, কেননা ও বেরোনোর রাস্তাটা বাবা যখন বলেছিল তখন শুনতে পারে। তাই এর জন্য মাতৃগর্ভে যখন শিশু সন্তান আসে, তখন থেকে আমাদের সে আধ্যাত্মিকতার চিন্তা মায়ের মধ্যে রাখতে লাগে। কেননা আধ্যাত্মিক চিন্তা দিয়ে আমাদের ভারতবর্ষ, যেহেতু আমাদের সন্ন্যাস, আমাদের জীবনটাই সন্ন্যাস থেকে শুরু হয়েছিল। এই আধ্যাত্মিক চিন্তাধারা যদি মায়ের মধ্যে থাকে, তাহলে শিশু সন্তানও ভবিষ্যতে ভালো উজ্জ্বল হয় আর ভালো পথে এগিয়ে যেতে পারে। তাই কাজেই মাতৃশক্তিকে সেই আধ্যাত্মিক চিন্তায় আমাদের উচিত এদেরকে সেই শিক্ষা দেওয়া। আর শিশু বয়স থেকে যদি সেই শিক্ষাটা, যেমন সব অন্যান্য পন্থী যারা আছে তারা সবাই ছোটবেলা থেকে শিক্ষা পায়, কিন্তু আমাদের কিছু আছে আমাদের শিক্ষাটা হয় না। যে শিশু সন্তানদের ছোটবেলা থেকে শিক্ষা দিতে লাগে। আর এখন যারা আমরা মাতৃরা কাজ করছি, পুরুষরা তো করছে ঠিকই আছে, কিন্তু মাতৃরা বহুত পিছনে আছি আমরা কি হয়, আমরা কাজের জন্য আমরা বেরোতে পারি না। এটা কিন্তু বিশাল সমস্যা। তুমি যে আজকেই বৈঠকে আমরা কয়জন মেয়ে লোক আসতে পেরেছি, সবাই বলবে যে আমরা কাজের জন্য আসতে পারি না।